কেপি জেনিত একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ ভূগোলের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেটা ভারতের পরিচিতি। এই ভারতের পরিচিতি ভারতের ভূগোলের প্রথম একটা পার্ট এবং এটা পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ হয় এবং তোমরা এই ক্লাসটা দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। প্রথম যে প্রশ্ন আছে, ভারতের আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? যে পৃথিবীতে যে দেশগুলি আছে তার আয়তনে ভারত কত নম্বর স্থানে আসবে? এখানে অপশন আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম। আয়তনের বিচারে যে দেশগুলো আছে, প্রথম যে দেশ সেটা হলো, প্রথম দেশটা হলো রাশিয়া। আয়তনের বিচারে সব থেকে বড় দেশ রাশিয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে কানাডা। 3 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র। 4 নম্বর হলো চীন। 5 নম্বর ব্রাজিল। 6 নম্বর অস্ট্রেলিয়া। 7 নম্বর হলো ভারত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়তনের বিচারে যেসব দেশগুলো আছে সেখানে ভারতের স্থান হয়ে যাচ্ছে এখানের মধ্যে অপশন ডি হচ্ছে সপ্তম, হচ্ছে ভারতের স্থান। এবং যদি আমরা এশিয়ার মধ্যে ভারতের স্থান থেকে, এশিয়ার মধ্যে প্রথম, যদি এশিয়াটা হচ্ছে পৃথিবীর মধ্যে, এটা পুরো পৃথিবীর মধ্যে হলো। এরপরে আমরা যদি দেখি যে এশিয়ার মধ্যে কোনটা, এশিয়া মহাদেশের মধ্যে, যদি এশিয়া মহাদেশের অন্তর্গত ভারত, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম হচ্ছে রাশিয়া। এই রাশিয়া দেশটা কি হয়, রাশিয়া ইউরোপ এবং এশিয়ার মধ্যে, ইউরেশিয়ার মধ্যে পড়ছে, তাই রাশিয়া। 2 নম্বর যেটা হবে সেটা হবে চীন, আর 3 নম্বর সেটা হবে ভারত। তাহলে এশিয়ার মধ্যে যদি প্রশ্ন আসে, তাহলে এশিয়ার মধ্যে ভারতের স্থান হবে তৃতীয়, এবং যদি পৃথিবীর আয়তনের বিচারে যদি পৃথিবীর হয় সেক্ষেত্রে হবে সপ্তম। নেক্সট প্রশ্ন, ভাষার ভিত্তিতে যে গঠিত প্রথম রাজ্য। তো স্বাধীনতার পরবর্তীকালে রাজ্যগুলো বিভাজন হয়েছে, তো তখন প্রথম যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলো বিভাজন হয় এবং ভাষার ভিত্তিতে যে প্রথম রাজ্য হয় সেটা এখানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। তাহলে ভাষার ভিত্তিতে গঠিত যে প্রথম রাজ্য, সেই প্রথম রাজ্যটা হয়েছিল অন্ধ্রপ্রদেশ। 1953 এই সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। এটাই হয়েছিল ভাষার ভিত্তিতে গঠিত প্রথম ভারতের রাজ্য। নেক্সট, আয়তনে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? যে ভারতের যে রাজ্যগুলো আছে তার মধ্যে আয়তনে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য যেগুলো আছে, যে অপশন আছে রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার আর লাদাখ। এখানের মধ্যে যে অপশন আছে তার মধ্যে ভারতের সব থেকে বৃহত্তম অঙ্গরাজ্য এই যে রাজস্থান। রাজস্থান হচ্ছে আয়তনে সব থেকে ভারতের মধ্যে বৃহত্তম অঙ্গরাজ্য। তাহলে উত্তর হবে রাজস্থান হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম অঙ্গরাজ্য। এরপর দেখবো কি, যেহেতু গোয়া আছে, গোয়া, এই গোয়াটা কি, গোয়াটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। তাহলে ভারতের ক্ষুদ্রতম রাজ্য যেটা, সেটা হয়ে গেল কি, সেটা হচ্ছে গোয়া। তারপর অপশন আছে যে উত্তরপ্রদেশ। এই যে উত্তরপ্রদেশ আছে, উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশ যে রাজ্যটা, এই রাজ্যটা একদিক দিয়ে বৃহত্তম। সেই বৃহত্তম হচ্ছে জনসংখ্যাতে সব থেকে বেশি, জনসংখ্যা সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশে। বিহার আছে, বিহার, যে বিহার রাজ্য উত্তরপ্রদেশের পাশেই আছে বিহার। এই বিহার রাজ্যটা জনঘনত্ব দিয়ে সব থেকে বেশি, জনঘনত্ব সব থেকে বেশি বিহার রাজ্যে। লাদাখ যেটা আছে, লাদাখ, এর ভাগ হচ্ছে লাদাখ, এই যে লাদাখ, এই লাদাখ রাজ্যটা এটা কেন্দ্রশাসিত অঞ্চল। এই লাদাখ রাজ্যটা হচ্ছে ভারতের যেটা বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের। এটা হলো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে এখান থেকে পাওয়া গেল কি, যে আয়তনে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে রাজস্থান, ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হলো গোয়া, উত্তরপ্রদেশ হচ্ছে জনসংখ্যায় বৃহত্তম, জনঘনত্ব সব থেকে বেশি বিহার। আর লাদাখ যে রাজ্যটা আছে, সেই লাদাখটা হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কি? যখন স্বাধীনতা হয় তখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় এবং সেখানে সীমানা নির্দেশ করা হয় যে ভারত, এই জায়গাটা হলো ভারত, এই জায়গাটা,
এই দিকটা হলো ভারত, আর এই পাশটা হলো পাকিস্তান। এই দিকটা ভারত, এই দিকটা পাকিস্তান। এখানে যে লাইনটা আছে, এখানে লাইন আছে, এই লাইনটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এই লাইনটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন। তাহলে ভারত ও পাকিস্তানের সীমা নির্দেশকে লেখাটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কি করেছে, ভারত ও পাকিস্তানের সীমা নির্দেশ করা হয়েছে। তারপরে যে অপশন ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কি করা আছে, ম্যাকমোহন লাইন এখানে চীন, ভারত, অরুণাচল প্রদেশের কাছে চীন আর ভারতের মধ্যে যে সীমারেখা নির্দেশ করেছে সেই রেখাটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন করা আছে, ডুরান্ড লাইনটা আছে এখানে, ডুরান্ড লাইনটা আছে এখানে। এখানে কোন দেশ আছে, এইদিকে আছে আফগানিস্তান আর এইদিকে আছে ভারত। তাহলে ডুরান্ড ম্যাকমোহন লাইনটা কি হলো, ভারত আর অরুণাচল প্রদেশের কাছে যে চীন এর মধ্যে আছে। ডুরান্ড লাইন আছে কি ভারত ও আফগানিস্তান, আফগানিস্তান। আর পক প্রণালী যেটা আছে, যে পক প্রণালী কারণ আছে শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে, শ্রীলঙ্কা ও ভারত। শ্রীলঙ্কা ভারতের মধ্যে যেটা আছে এই জায়গায় শ্রীলঙ্কা ভারত, এখানে কি আছে, পক প্রণালী আছে। তাহলে এই প্রশ্ন উত্তর পাওয়া গেল। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? তো 2011 সালে আমাদের শেষ আদমশুমারি হয়েছিল ভারতে, সেখানে যে সাক্ষরতার হার ভারতে অপশন হচ্ছে 74.04, 75.5, 75.8% এবং 76.2%। তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের যে সাক্ষরতার হার, সেই সাক্ষরতার হার পুরো ভারতে টোটাল সেটা হচ্ছে অপশন এ 74.04%। এই ভারতের রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি সাক্ষরতম রাজ্য সেটা হচ্ছে কেরালা, আর সব থেকে কম সাক্ষরতম রাজ্য, আমি যেগুলো বলছি এগুলো 2011 সালের সেন্সাস অনুযায়ী, কম সাক্ষরতম রাজ্য সেটা হলো বিহার। সাক্ষরতার দিক দিয়ে বিহার সব থেকে কম এবং সাক্ষরতার দিক বেশি ছিল কেরালা। পরের প্রশ্ন, ভারতের উত্তরতম স্থান। ভারতের যে উত্তরতম স্থান এখানে আছে ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট, কিবিথু আর কন্যাকুমারিকা। ভারতের উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম। আমরা ভারতের ম্যাপ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূল ভূখণ্ড এবং ভারতের ভূখণ্ডের সব থেকে উত্তরতম যে স্থান সেটা হচ্ছে এখানে ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল। এই যে আছে ইন্দিরা পয়েন্ট, মূল ভূখণ্ড আছে কিন্তু এখানে আমাদের একটা পয়েন্ট আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে জায়গা, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। ইন্দিরা পয়েন্ট হচ্ছে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর আমরা যদি মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু দেখি তাহলে এই জায়গাটা আছে, এই জায়গার নাম হচ্ছে কন্যাকুমারী, কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা হচ্ছে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। তাহলে দেখতে পাওয়া গেল কি যে ইন্দিরা কল যেখানে আছে সেটা হচ্ছে কি ভারতের উত্তরতম বিন্দু। ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। কন্যাকুমারিকা মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ভারতের। আর কিবিথু, কিবিথু বলে একটা অরুণাচল প্রদেশের আছে কিবিথু, এই কিবিথুরে যাচ্ছে ভারতের পূর্বতম বিন্দু, ভারতের পূর্বতম বিন্দু কিবিথু। আর ভারতের পশ্চিমতম বিন্দু যেটা আছে গুজরাটের, সেটা হচ্ছে গুহার মোটর বা গুহার মোটি, এটা হবে ভারতের পশ্চিমতম বিন্দু, পশ্চিমতম বিন্দু। তাহলে কি পাওয়া গেল যে ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট যেটাকে পিগমিলিয়ান পয়েন্ট আগে নাম ছিল, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা অন্তরীপ, ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত, ভারতের পশ্চিমতম বিন্দু সেটা হচ্ছে গুহার মোটর, এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। এই ভারতের মানে কোন দিকে কোন বিন্দু আছে এটা থেকে সব প্রশ্নগুলো পাওয়া যাবে। পরের প্রশ্ন, আচ্ছা পরের যে প্রশ্ন আছে ভারতের দক্ষিণ প্রান্তের অক্ষাংশ কত? দক্ষিণ প্রান্তের অক্ষাংশ, তো নিরক্ষরেখার এই দিকগুলো হচ্ছে অক্ষরেখা এবং অক্ষাংশ নিয়ে অক্ষরেখা হয়, আর এই দিকগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, এগুলো দ্রাঘিমাংশ নিয়ে হয়। তো কি হচ্ছে যে ভারতের উত্তর দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, পশ্চিম, পূর্ব, উত্তর আর দক্ষিণ। তাহলে যেগুলো কি আছে পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত আছে সেগুলো হচ্ছে অক্ষরেখাগুলো আছে অক্ষাংশ। তো ভারতের যে দক্ষিণতম প্রান্ত, দুটো দক্ষিণতম, একটা মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত আর একটা আছে কি ভারতের দক্ষিণতম প্রান্ত। এখানে কোশ্চেন দেওয়া আছে ভারতের দক্ষিণতম প্রান্ত,
তাই আমাদের দক্ষিণতম প্রান্ত করতে দেখতে গেলে কি হবে, যে দক্ষিণ দিকে যেটা আছে ইন্দিরা পয়েন্ট সেটা ধরতে হবে। তো সেখানে ভারতের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ হবে কত, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। এটা হচ্ছে ভারতের দক্ষিণ প্রান্তের দক্ষিণ প্রান্তের অক্ষাংশ, ভারতের দক্ষিণ প্রান্তের অক্ষাংশ। এবং ভারতের যদি উত্তর প্রান্তের অক্ষাংশ দেখতে হয় তাহলে সেটা হবে কি 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এটা হচ্ছে উত্তর প্রান্তের অক্ষাংশ, উত্তর প্রান্তের অক্ষাংশ। উত্তর প্রান্তের অক্ষাংশ। মূল ভূখণ্ডের যে দক্ষিণতম প্রান্ত সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট। এটা মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ। তাহলে আমরা উত্তরতম দক্ষিণতম মূল ভূখণ্ডের দক্ষিণতম পেয়ে গেছি। আর দুটো আছে, একটা পূর্বতম আর একটা পশ্চিমতম। যেটা পশ্চিম দিক সেটা 68 ডিগ্রি 7 মিনিট। এটা হচ্ছে পশ্চিমতম প্রান্তের অক্ষাংশ, পশ্চিমতম প্রান্তের অক্ষাংশের দ্রাঘিমা, পশ্চিমতম প্রান্তের দ্রাঘিমা। আর একটা আছে পূর্বতম প্রান্ত যেটা আছে সেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এটা হচ্ছে পূর্ব প্রান্তের দ্রাঘিমা। তাহলে পূর্ব প্রান্তের দ্রাঘিমা হয়ে গেছে, পশ্চিম প্রান্তের দ্রাঘিমা, মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের, এটা মূল ভূখণ্ডের অক্ষাংশ উত্তর প্রান্তের, আর একটা হচ্ছে দক্ষিণ প্রান্ত। তাহলে এটা 4-5টা আমাদের এখান থেকে উত্তর হয়ে গেল একটা থেকে। পরে নেক্সট প্রশ্ন, ভারতের সঙ্গে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক? কোন প্রতিবেশী দেশের, ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক? তো যেগুলো আছে ভারতে, এগুলো সব নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান। যে প্রতিবেশী দেশগুলো আছে সেই প্রতিবেশী দেশগুলো থেকে সীমারেখা সব থেকে বেশি আছে সেইটা হলো ভারত। ভারতের সাথে বাংলাদেশের যে সীমারেখা, এই সীমারেখাটা হলো সব থেকে বেশি। তাহলে উত্তর হয়ে যাবে এখানে বাংলাদেশ। 4096.7 কিলোমিটার হলো এর সীমারেখা। ভারতের সাথে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক? তাহলে বাংলাদেশ হচ্ছে সব থেকে সীমান্ত রেখা সর্বাধিক। যেসব হচ্ছে, একটা আছে নেপাল, এটা সীমারেখা, ভুটানের এখানে, আফগানিস্তানটা এখানে আছে। তাহলে দেখে সব থেকে বেশি হলো কি বাংলাদেশ। সব থেকে যদি হয় যে ভারতের সব থেকে কম, যেটা কম হচ্ছে আফগানিস্তান হবে, সব থেকে কম প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করবে, প্রায় 106 কিলোমিটার হবে। তাহলে সব থেকে কম হচ্ছে আফগানিস্তান, সব থেকে বেশি হলো বাংলাদেশ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? যেগুলো দেওয়া আছে যে জয়পুর, নাগপুর, ভোপাল, হায়দ্রাবাদ। এগুলো জয়পুর রাজস্থান, নাগপুর মহারাষ্ট্রের, ভোপালটা মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, যে জায়গাগুলো আছে যে সব থেকে পশ্চিম দ্রাঘিমা, সব থেকে পশ্চিম দিকে অবস্থিত কোনটা, এই জায়গাগুলো আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সব থেকে পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে জয়পুর। ভারতের সব থেকে যে এই যতগুলো 4টে জায়গা আছে, জায়গার মধ্যে সব থেকে পশ্চিম দ্রাঘিমা রেখায় অবস্থিত হবে রাজস্থানের জয়পুর। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট স্থলভাগের কত শতাংশ ভারতে অবস্থিত? যে পৃথিবীর যে মোট স্থলভাগ, জলভাগ স্থলভাগ, এখানে স্থলভাগ বলা আছে, যে পৃথিবীতে যে মোট স্থলভাগ আছে এই স্থলভাগের কত শতাংশ আয়তন জুড়ে ভারত অবস্থিত? অপশন 2.4, 2.8, 3.2 আর 3.6। তো ভারত যে পরিমাণ স্থলভাগের আয়তন জুড়ে আছে সেটা হচ্ছে অপশন এ 2.4। 2.4% জায়গা জুড়ে ভারত অবস্থান করছে। পরের প্রশ্ন, নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়নি? মানে নিম্নে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়নি। তো যে রাজ্যগুলো আছে যে কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি, মান হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখার মান। প্রায় আমাদের ভারতের মাঝ বরাবর যে রেখাটা গেছে এই রেখাটা হচ্ছে ভারতের
কর্কটক্রান্তি রেখা ভারতের উপর দিয়ে গেছে। তো এই যে রাজ্যের উপর দিয়ে গেছে আমরা দেখবো কোন রাজ্য। গুজরাটের উপর দিয়ে গেছে, রাজস্থানে গেছে 2 নম্বর, মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে 3 নম্বর, 4 নম্বর হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে ত্রিপুরা, আর একটা হচ্ছে মিজোরাম। এই 8টি জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তো এখানে প্রশ্ন আছে নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। যে অপশনগুলো আছে দেখুন, যে মধ্যপ্রদেশের উপর দিয়েও গেছে, ছত্তিশগড়ের উপর দিয়েও গেছে, হ্যাঁ, ঝাড়খণ্ডের উপর দিয়েও গেছে, যায়নি কোনটা, সেটা হচ্ছে অপশন সি, বিহার রাজ্যের উপর দিয়ে। বিহার রাজ্যের এখানে আছে, এর উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। কর্কটক্রান্তি রেখার উত্তরে অবস্থিত রাজ্যটা হলো সেটা হচ্ছে বিহার রাজ্য। নিম্নের যে রাজ্যের উপর দিয়ে যায়নি সেই রাজ্যটা হচ্ছে বিহার রাজ্য। এই কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর যাওয়ার পরে ভারতকে সমান উত্তর দক্ষিণে 2 ভাগে ভাগ করছে প্রায়, এবং নিচের দিকটা উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে, এবং উপর দিকটা কর্কটক্রান্তি রেখার উপর দিকটা নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থান করছে। পরের প্রশ্ন, আচ্ছা, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর? সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি এখানে যে অপশন আছে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। তো এখানে উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু, হচ্ছে সিলিকন ভ্যালি বলা হচ্ছে। এখানে আইটি, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক শিল্প এখানে প্রচুর উন্নতি লাভ করেছে, এবং এটা একে বিজ্ঞান নগরীও বলা হয়। বেঙ্গালুরুকে বলা হচ্ছে বিজ্ঞান নগরীও বলা, ভারতের বিজ্ঞান নগরীও বলা হয়, ভারতের বিজ্ঞান নগরী। এখানে ইলেকট্রনিক শিল্প প্রচুর উন্নতি করা, এখানে ইলেকট্রনিক শহর বলা হয়। এইটাকে এয়ার কন্ডিশনিং সিটিও বলা হয়, এবং সিলিকন ভ্যালিও বলা হয়। পরের প্রশ্ন, হুইলার দ্বীপের নতুন নামকরণ কি? হুইলার দ্বীপ যেটা এখন কি নামকরণ করা হয়েছে, যে বিক্রম সারাভাই দ্বীপ, সতীশ ধাওয়ান দ্বীপ, আব্দুল কালাম দ্বীপ, সিভি রমন দ্বীপ। তো হুইলার দ্বীপের নতুন নাম হচ্ছে আব্দুল কালাম দ্বীপ। আব্দুল কালামের নাম অনুসারে এই দ্বীপটার নামকরণ করা হয়েছে, তাই হুইলার দ্বীপের এখন নতুন নামকরণ হচ্ছে আব্দুল কালাম দ্বীপ। পরের প্রশ্ন, নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে 82°30' ইস্ট দ্রাঘিমা 82° দ্রাঘিমা অতিক্রম করেনি? এখানে হচ্ছে 82°30' ইস্ট। এই দ্রাঘিমাটা কি করে, যে ভারতের স্ট্যান্ডার্ড টাইম ধরায় প্রমাণ দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখা দিয়ে ভারতের সময়কে নির্ধারণ করা হয়। তো এই দ্রাঘিমা রেখা, এখানে প্রশ্ন আছে কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেনি। আগে দেখে নেব যে কোন কোন রাজ্যগুলো আছে। যে 82°30' উত্তরপ্রদেশ, 2 নম্বর যেটা আছে মধ্যপ্রদেশ, 3 নম্বর ছত্তিশগড়, 4 নম্বর হচ্ছে ওড়িশা, 5 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। দেখতে পাচ্ছি 5টা রাজ্যের মধ্য দিয়ে গেছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। এই 5টা রাজ্যের মধ্যে দিয়ে 82°30' ইস্ট গেছে। এবং এখানে যে প্রশ্ন আছে যে নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে এতদিকে অতিক্রম করেনি 82°30' ইস্ট, এখানে হচ্ছে মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। তো দেখতে পাওয়া যাচ্ছে মধ্যপ্রদেশের উপর দিয়েও গেছে, হ্যাঁ, উত্তরপ্রদেশের উপর দিয়েও গেছে, অন্ধ্রপ্রদেশের উপর দিয়েও গেছে, যায়নি কোনটা, যায়নি হচ্ছে বিহার। বিহার রাজ্যের মধ্য দিয়ে 82°30' ইস্ট, যেটা ভারতের মূল দ্রাঘিমা, সেইটা কিন্তু যায়নি। পরের প্রশ্ন, কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থলসীমা নেই? আন্তর্জাতিক স্থলসীমা বলতে কি না, কোনটা রাজ্য যেটা কি হয় অন্য দেশের সাথে সীমানা নির্ধারণ করে, সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক স্থলসীমা। যেমন এই রাজস্থান পাকিস্তানের সাথে, এখানে উত্তরপ্রদেশ, বিহার নেপালের সাথে সীমারেখা নিয়েছে। তো এখানে আছে মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর। যেমন জম্মু কাশ্মীর এখানটা আছে, এটা পাকিস্তানের সাথে সীমানা নির্ধারণ করেছে, তাই এটা হবে না। উত্তরপ্রদেশ নেপালের সাথে সীমানা, হবে না। তারপর কি আছে বিহারও কি করেছে বিহার নেপালের সাথে, তা হবে না। তাই এখানে কোন রাজ্যটা, মধ্যপ্রদেশ যে জায়গা আছে, মধ্যপ্রদেশ একদম ভারতের মাঝ বরাবর অবস্থান করছে, ভারতের কেন্দ্রে অবস্থান করছে। এই মধ্যপ্রদেশ কি হচ্ছে অনেকগুলো রাজ্যের সাথে সীমানা স্পর্শ করলো, কোনো আন্তর্জাতিক সীমানা স্পর্শ করছে না, তাই উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ হবে এটা উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরে সূর্যরশ্মি কখনোই লম্বভাবে কিরণ দেয় না? তো সূর্যরশ্মি কিরণ দেয় নিরক্ষরেখার উপর, সূর্যরশ্মি সারা বছর কিরণ দেয়, এবং সূর্যের
উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, যেটা নিরক্ষরেখা, সেটা হচ্ছে 23.5 নর্থ, এটা 23.5 সাউথ। তো সূর্য কি হয়, সূর্য কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি কি করে, যে মকর সংক্রান্তির সময় এবং কর্কট সংক্রান্তির সময় কর্কট ক্রান্তি রেখার উপর, মকর সংক্রান্তিতে মকর ক্রান্তি রেখা, কর্কট সংক্রান্তি কর্কট ক্রান্তি রেখার উপর। তাহলে সূর্য উত্তরায়ণ দক্ষিণায়নের শেষ সীমানা কিন্তু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে ভারতের মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা গেছে, এবং এখানে যে অপশন গুলো আছে মুম্বাই, শ্রীনগর, কলকাতা এবং চেন্নাই, যাওয়ার ফলে কি হচ্ছে যে সব থেকে উত্তরে যে অবস্থিত যে জায়গাটা সেটা হচ্ছে শ্রীনগর। এই শ্রীনগর উত্তর দিকে অবস্থান হওয়ার জন্য সেখানে কি হয়, লম্বভাবে কিরণ দেয় না, কারণ এখানে কি হয় উত্তরায়ণ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরে, তার জন্য কি হয় এই জায়গাগুলোর উপরে প্রায় কি হয় যে সূর্যের লম্বভাবে কিরণ দিতে পারে। কিন্তু উত্তর দিকে অবস্থিত হওয়ার জন্য শ্রীনগর কি হয়, তির্যক ভাবে সূর্যরশ্মি পড়ে এবং এখানে লম্বভাবে কিরণ দেয় না। তাই নিম্নলিখিত কোন শহরে সূর্যরশ্মি কখনোই কিরণ দেওয়ার শহরটা হবে, সেটা হচ্ছে শ্রীনগর। শ্রীনগরে কখনোই কি লম্বভাবে কিরণ দেয় না। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো এখানে যেটা আছে, কচ্ছ একটি জেলা, কলকাতা জেলা, মাহে জেলা, দিল্লি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। কচ্ছটা আছে গুজরাটের কচ্ছ, গুজরাট। কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মাহে হচ্ছে পন্ডিচেরি, পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। তো ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? যে ভারতের সমস্ত মধ্যে যেগুলো হচ্ছে মাহে হচ্ছে ভারতের সব থেকে ক্ষুদ্রতম জেলা, এবং ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কি গুজরাটের কচ্ছ, এটা হচ্ছে বৃহত্তম জেলা, বৃহত্তম জেলা। তাহলে ভারতের বৃহত্তম জেলা হচ্ছে গুজরাটের কচ্ছ। পরের প্রশ্ন, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল, তো দেখো 8 ডিগ্রি চ্যানেলটা কোথায় আছে? 8 ডিগ্রি চ্যানেলটা এই জায়গাতে আছে। 8 ডিগ্রি চ্যানেল এই জায়গায় কি আছে, মিনিকয় মালদ্বীপ, আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর তো পূর্ব দিকে আছে, হ্যাঁ। ভারত শ্রীলঙ্কা এখানে আছে, এবং আরব সাগর ভারত সাগর নয়। তাহলে এখানে যে অপশনটা হবে মিনিকয় আর মালদ্বীপের মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল কাকে ভাগ করেছে? 8 ডিগ্রি চ্যানেল ভাগ করেছে মিনিকয় ও মালদ্বীপের মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। আর ভারত আর শ্রীলঙ্কার মধ্যে আছে পক প্রণালী, পক প্রণালী। তাহলে মিনিকয় মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল, আন্দামান নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল, আর ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পক প্রণালী, ও দুজনকে পৃথক করেছে। পরের প্রশ্ন, তারপরে প্রশ্ন আছে 19 নম্বর, যে 3 বিঘা করিডোর সংযোগ করেছে কাকে? 3 বিঘা করিডোর, সেটা কি 3 বিঘা করিডোর ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, ভারত ভুটান এবং ভারত চীন। আমরা জানি যে 3 বিঘা করিডোর যেটা আছে সেটা সীমানার সংযোগ ভারত আর বাংলাদেশের মধ্যে, ভারত আর বাংলাদেশ, ঠিক আছে, যেটা কোচবিহারের জায়গায় ভারতের মধ্যে। তা 3 বিঘা করিডোর সংযোগ করেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় কত সালে? তেলেঙ্গানা রাজ্য, যে রাজ্যটা গঠিত হয়, যে 1 নভেম্বর 2000, 2রা জুন 2014, 2রা আগস্ট 2014, 2রা নভেম্বর 2014। তো তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় অপশন বি 2রা জুন 2014। এটা হচ্ছে নবীনতম রাজ্য, নবীনতম রাজ্য। পরের প্রশ্ন, অবস্থান অনুসারে ভারত কোন গোলার্ধে অবস্থিত? অবস্থান অনুসারে ভারত কোন গোলার্ধে? গোলার্ধ হয় কি নিরক্ষরেখার উপর দিয়ে, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। আর মূল মধ্যরেখা যদি হয় তাহলে এই পুরোটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, আর এই দিকটা হচ্ছে পূর্ব গোলার্ধ। আমরা দেখো ভারতের অবস্থান ঠিক এই জায়গাতে হয়, যদি আমরা ওয়ার্ল্ডের ম্যাপে দেখি। তো ভারতের অবস্থান তাহলে এটা কোন দিক হচ্ছে? উত্তর পূর্ব, তাহলে এটা হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে অপশন ডি হবে উত্তর, ভারত অবস্থান অনুসারে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য সর্বাধিক প্রতিবেশী রাজ্যকে স্পর্শ করেছে? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশ। তো কোন রাজ্যকে, ভারতের কোন রাজ্য সর্বাধিক প্রতিবেশী রাজ্যকে স্পর্শ করেছে? পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গ কতগুলো? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, বিহার সিকিম, আর এদিকে হচ্ছে আসাম।
তাহলে কটা রাজ্যকে স্পর্শ করছে? 5টা রাজ্যকে স্পর্শ করছে। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ আছে, উত্তরাখণ্ড 1 নম্বর, হরিয়ানা 2 নম্বর, রাজস্থান 3, এখানে মধ্যপ্রদেশ হচ্ছে 4, ছত্তিশগড় 5, ঝাড়খণ্ড 6, বিহার হচ্ছে 7, হিমাচল প্রদেশ হচ্ছে 8, আর দিল্লি হচ্ছে দিল্লি যে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি হচ্ছে 9। তাহলে উত্তরপ্রদেশ 9টা রাজ্যকে স্পর্শ করছে। এর হচ্ছে বিহার, বিহার হচ্ছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল স্পর্শ করছে। আর মধ্যপ্রদেশ আছে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, এই রাজ্যগুলো স্পর্শ করছে। তাই দেখতে পাওয়া যাচ্ছে কি উত্তরপ্রদেশ সব থেকে বেশি রাজ্যকে স্পর্শ করছে, 8টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চল। তাই অপশন বি হবে এর উত্তর। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখা যেটা আছে, ভারতের যে উপকূল রেখা আছে, এই উপকূল রেখা কি ভারত গুজরাটের উপর থেকে এখানে কি আছে, এই দিকটা পুরোটাই স্থলভাগ আছে এবং এই দিকটা কি জলভাগ দিয়ে ঘেরা আছে উপকূল রেখা। তাছাড়া কি আছে, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এই জায়গাগুলো আছে, এগুলো উপকূল রেখা আছে। ভারতের তাহলে এই প্রশ্ন হচ্ছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? এর উপকূল রেখার দৈর্ঘ্য হবে 7516.6 কিমি। এটা টোটাল, এটা শুধুমাত্র ভারতের মূল স্থলভাগের উপকূল রেখার দৈর্ঘ্য নয়, আন্দামান নিকোবর আছে, লাক্ষাদ্বীপ, মিনিকয়, এইসব দ্বীপগুলোর সব উপকূল রেখাগুলোকে নিয়ে সেগুলো গঠিত হচ্ছে 7516 কিমি। এবং এখানে যারা আছে 15200 কিমি, এটা হচ্ছে স্থলভাগের দৈর্ঘ্য, এটা স্থলভাগের দৈর্ঘ্য, যে উপকূল রেখার দৈর্ঘ্য, এটা স্থলরেখার দৈর্ঘ্য হবে 15200 কিলোমিটার, এটা হচ্ছে স্থলভাগের দৈর্ঘ্য। আর উপকূল রেখার দৈর্ঘ্য 7516 কিলোমিটার। এবং যদি মূল ভূখণ্ডের যদি উপকূল রেখা দেখি, তখন সেটা হবে 6100 কিমি। 6100 কিমি হচ্ছে মূল যেটা, এবং দ্বীপগুলোকে নিয়ে হচ্ছে 7516.6 কিমি। পরের প্রশ্ন, ভারতের উত্তর দক্ষিণের বিস্তার কত? ভারতের ম্যাপ দেখবো উত্তর দক্ষিণ এবং হচ্ছে পূর্ব পশ্চিম, এটা উত্তর দক্ষিণে বিস্তার আর এটা হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তার। তো ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? 3214, 2933, 7519, 1526। তো উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিমি, হচ্ছে উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 3214 কিমি। আর ভারতের পূর্ব পশ্চিম কিবিথু থেকে গুহারমতি, যেটা হচ্ছে 2933 কিমি, এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, উত্তর দক্ষিণ এটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য হচ্ছে এত। এবং এদের মধ্যে যে ডিফারেন্স 3214 আর 2933, 3 আর 4 3 8 আর হচ্ছে 9 8 1 10 281 কিমি। প্রশ্নটা এইভাবেও আসে যে ভারতের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের বিস্তারের মধ্যে পার্থক্য কত? তো এই দুটো বিয়োগ করলে দাঁড়াবে কত? 281 কিলোমিটার। তা তখন উত্তর হয়ে যাবে 281 কিলোমিটার হচ্ছে এর ডিফারেন্স। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল দৈর্ঘ্য সর্বোচ্চ বেশি? যে আমরা যে উপকূল দৈর্ঘ্যগুলো দেখলাম যে দৈর্ঘ্যটা কত, কোন রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সর্বাধিক? এখানে হচ্ছে কেরালা, গুজরাট, কর্ণাটক আর একটা হচ্ছে তামিলনাড়ু। তো সব থেকে উপকূল রেখা সবচেয়ে বেশি আছে ভারতের মধ্যে যে রাজ্য, সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের উপকূল রেখাটা সব থেকে বেশি। এবং আমরা যদি দেখতে যাই সব থেকে কম যদি দৈর্ঘ্য যদি হয়, উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে কম যদি দেখি, কম হবে সেটা হচ্ছে গোয়াটা হবে 101 কিলোমিটার। 101 কিলোমিটার গোয়ার দৈর্ঘ্যটা, উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে কম, আর সব থেকে বেশি হলো গুজরাট। পরের প্রশ্ন, 1956 সালে ভারতের রাজ্য ভাগের প্রধান ভিত্তি কি ছিল? যে রাজ্য ভাগ হয়েছে, আগে স্বাধীনতা হওয়ার পর থেকে রাজ্যগুলো পুনর্গঠন করা হয়েছে, কারণ অনেক কিছু সমস্যা থাকার জন্য এগুলো পুনর্গঠিত করতে হয়েছে। তো পুনর্গঠন করার জন্য কিসের ভিত্তিতে ভাগ হবে? সেই ভাগের জন্য যে 1956 সালে রাজ্য, যে 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, 56 সালে যে ভারতের রাজ্য ভাগের প্রধান ভিত্তি যেটা হয়, সেখানে সংস্কৃতি, ভাষা, প্রাকৃতিক সাদৃশ্য না অর্থনৈতিক অবস্থা, যে মানুষের সংস্কৃতি তাদেরকে আলাদা করা হবে, মানে আলাদা করা হবে, ভাষা না প্রাকৃতিক সাদৃশ্য না অর্থনৈতিক অবস্থান। তো সেখানে প্রধান ভিত্তি ছিল কি? ভাষার ভিত্তিতে রাজ্যকে ভাগ করা হয়েছিল 1956 খ্রিস্টাব্দে রাজ্য ভাগের প্রধান
ভিত্তি ছিল ভাষা। পরের প্রশ্ন, দ্য ল্যান্ড অফ গডস বলা হয় কাশ্মীর, লাদাখ, লে না উত্তরাখণ্ড? আমরা জানি যে কাশ্মীরকে কি বলা হয়? কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। কাশ্মীরকে বলা হচ্ছে ভূস্বর্গ। এবং এখানে যে ল্যান্ডস অফ গড যেটা বলা হচ্ছে উত্তরাখণ্ডকে বলা হচ্ছে কি দেবভূমি। দেবভূমি, এখানে অনেক মন্দির আছে এবং ধর্মীয় যে স্থানগুলো অনেক আছে, এবং এই জন্য কি বলা হচ্ছে উত্তরাখণ্ডকে বলা হচ্ছে দ্য ল্যান্ডস অফ গড বলা হয়। পরের প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক হচ্ছে সাউথ এশিয়ান সার্কের ফুল হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে 8টা দেশ নিয়ে, ভারত সহ 8টা দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল। এবং এই সার্ক গঠিত হয়েছিল এবং সেখানে ভারতের যে প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলো নিয়ে গঠিত হয়েছিল। এবং গঠিত হওয়ার আঞ্চলিক যে সহযোগিতার জন্য এটা গড়ে উঠেছিল। এবং এখানে যে সদর দপ্তর, যে ঢাকা, থিম্পু, কাঠমান্ডু না পেশোয়ার, তাহলে সার্কের সদর দপ্তর যেটা ছিল সেটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর গঠিত হয়েছিল। পরে সদর দপ্তর, আচ্ছা, চন্দননগর ভারতভুক্ত হয় কবে? চন্দননগর 1947, আগে ফরাসিদের ছিল। চন্দননগর 1947, 1949, 1948 আর 1954। কাদের ছিল? ফরাসিদের ছিল তো, ফরাসিদের ছিল। যাক, এটা প্রথম থেকে করবো, হ্যাঁ, ওটাকে এডিট করবো, হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন, চন্দননগর ভারতভুক্ত হয় কবে? যে রাজ্য পুনর্গঠন যখন করা হয়নি তার আগে যে চন্দননগর যে বিদেশি উপনিবেশদের আয়ত্তে ছিল, তখন আস্তে আস্তে সব কি দেশের সাথে যুক্ত হয়েছিল। তো চন্দননগর ভারতভুক্ত হয় 1947, 1949, 1948 না 1954? এর অপশন ডি হচ্ছে উত্তর 1954 সালে। 1954 সালে 2রা অক্টোবর হয়েছিল এটা। 2রা অক্টোবর আমরা জানি মহাত্মা গান্ধীর জন্মদিন, এবং এই জন্মদিনই এটা ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জেলার সংখ্যা সর্বাধিক? ভারতের যে জেলাগুলো আছে তার মধ্যে কোন রাজ্যের জেলার সংখ্যা সর্বাধিক? রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গোয়া। তো এখানের মধ্যে সব থেকে বেশি যে রাজ্যে জেলার সংখ্যা আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, 75টি জেলা আছে, আপাতত 75টি জেলা। এবং সব থেকে যদি কম জেলা থাকে সেটা হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে সব থেকে কম, দুটি জেলা নিয়ে গোয়া গঠিত। তাহলে ভারতের মধ্যে যে রাজ্য তার মধ্যে সব থেকে বেশি জেলা আছে উত্তরপ্রদেশ এবং সব থেকে কম জেলা আছে গোয়া। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভারতের ভূগোল থেকে 30টি প্রশ্ন, যেগুলো তোমাদের আগামী দিনের পরীক্ষায় খুব কাজে আসবে। এবং সরকারি চাকরির পরীক্ষাতে এইসব কোশ্চেনগুলো বারবার রিপিটেশন হয়। তো তোমরা এটা ভালো করে দেখবে এবং এটাকে বোঝার চেষ্টা করবে যাতে তোমাদের এটা কাজে লাগে। আমরা এগুলো করছি তোমাদের ভালো লাগার জন্যই, যাতে তোমাদের এটা উপকারে আসে। তাই আমাদের সাথে জুড়ে থাকতে হলে আমাদের যে কেপি জেনারেল একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক এবং শেয়ার করবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমাদের ক্লাসগুলি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট করবে। তাহলে আমরা পরে উৎসাহ পাবো পরবর্তী ক্লাস করার জন্য। আর আমাদের যে কেপি জেনারেল একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং তার সাথে কি হবে, সমস্ত নোটিফিকেশন পাবে এবং আমাদের সাথে জুড়ে থাকবে। তাই আজ ক্লাসটি এই পর্যন্ত, পরে অন্য কোনো ক্লাসেস নিয়ে দেখা হবে।